আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ৮ দিনের ৬ নবজাতক মৃত্যুর ঘটনায় ভুক্তভোগী পরিবারগুলোর সাথে কথা বলেছে তদন্ত কমিটি। ঘটনাস্থলে যাবেন বিভিন্ন সংস্থার কর্মকর্তারা। ঈদের ছুটি শেষে পরিবার নিয়ে কর্মক্ষেত্রে ফিরছে অনেকে। সড়ক নৌপথে স্বস্তি থাকলেও রেলের শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে যাত্রীরা। সংবিধান সংশোধনে সংসদীয় কমিটির জন্য এখনো নাম দেয়নি বিরোধী দল। জুলাই সনদের রোডম্যাপ অনুযায়ী হবে সংস্কার। উৎসব এলেই বাড়ে অনলাইন প্রতারকদের দৌরাত্ম্য। ফাঁদে ফেলে হাতিয়ে নেওয়া হয় টাকা। সচেতনতা বাড়ানোর তাগিদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানীর মগবাজারের ৮ দিন হাসপাতালে ৬ নবজাতক মৃত্যুর ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। হাসপাতালে মারা যাওয়া 2 যমজ শিশুর বাসায় পরিবারের তথ্যপাত্র সংগ্রহ করেছে তাদের দল। দুপুরে রাজধানীর বনশ্রীতে 2 যমজ শিশুর বাসায় যায় তদন্ত দলের সদস্যরা। এ সময় 2 শিশুর বাবা মায়ের সাথে কথা বলেন তারা। শিশুর মা জানান, এসি কে বন্ধ করেছে সে বিষয়টি তিনি জানেন না। তার সাথে থাকা 2 বছরের ছেলে রাতে অসুস্থ হয়ে পড়েছিল। এরপর ছেলেকে ওষুধ দিয়ে তাকে নিয়ে এনআইসিইউতে চলে যান শিশুর মা। রাত থেকে সকাল পর্যন্ত হাসপাতালের কেউ খোঁজ নিতে আসেনি বলেও জানান তিনি। গতকাল হাসপাতালটি পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় উপস্থিত সাংবাদিকদের উপর চড়াও হয় হাসপাতালের স্টাফরা। আহত হন কয়েকজন সংবাদকর্মী। সাংবাদিক আহতের ঘটনায় দুঃখ প্রকাশ করে একটি বিবৃতি দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। কর্মীদের অনিচ্ছাকৃত আচরণে কোনো সাংবাদিক আঘাত পেয়ে থাকলে বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানিয়েছে প্রতিষ্ঠানটি। নবজাতক মৃত্যুর ঘটনা তদন্তে গঠিত কমিটি তাদের প্রতিবেদন জমা দেওয়ার সময় বাড়িয়ে আগামী 3 জুন নির্ধারণ করেছে। এদিকে আজও হাসপাতালটি পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে সরকারের বিভিন্ন তদন্ত সংস্থার প্রতিনিধিদের। তদন্ত শেষে প্রকৃত কারণ ও দায়ীদের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে বলে জানানো হয়েছে। গতকাল স্বাস্থ্যমন্ত্রী পরিদর্শনের পর হাসপাতালের স্টাফদের সাথে সাংবাদিকদের একটা অপ্রীতিকর ঘটনা ঘটে এবং সেই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু ক্ষমা চেয়েছে আনুষ্ঠানিকভাবে এবং আজকে কিন্তু পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক আছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি টিম, সেই টিমে নির্বাহী ম্যাজিস্ট্রেট আছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি টিম আর কিছু সময়ের মধ্যে হাসপাতালটি পরিদর্শনে আসবেন। মূলত আপনি জানেন যে এই হাসপাতালে একটি কারখানা পাওয়া গেছে এবং সেই কারখানাটি আসলে অনুমোদনের বিষয়টি গতকালই স্বাস্থ্যমন্ত্রী বেশ কিছু কাগজপত্র চেয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষের কাছে। আমরা যতটুকু জানতে পেরেছি সেই কাগজপত্রগুলো পরীক্ষা নিরীক্ষা সেই সাথে। ঈদের ছুটির আমেজ ফুরানোর সঙ্গে সঙ্গে বাড়ছে রাজধানীমুখী মানুষের চাপ। ফিরতি যাত্রা শুরুতেই ট্রেনে ছিল না স্বস্তি। এখনো পুরোপুরি ভিড় না বাড়লেও কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের অপেক্ষা যেন কমছে না। নির্ধারিত সময়ে ট্রেন না ছাড়ায় ক্ষোভ আর ভোগান্তির কথা জানিয়েছেন অনেকে। আনন্দের রেশ এখনো রয়ে গেছে। সেই অনুভূতি নিয়ে ঈদের ছুটির শেষ দিনে কর্মব্যস্ত জীবনে ফিরছে রাজধানীবাসী। রোববার সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের আনাগোনা ছিল চোখে পড়ার মতো। দেশের বিভিন্ন প্রান্ত থেকে একের পর এক ট্রেন এসে পৌঁছেছে ঢাকায়। ভোগান্তি এড়াতে কিংবা জরুরি কাজে যারা ঢাকায় ছিলেন তাদের অনেকেই ধরছেন বাড়ির পথ। ফলে স্টেশনে ছিল দুইমুখী যাত্রীর চাপ। তবে ভোগান্তি ছিল রেলের এলোমেলো শিডিউলে। নির্ধারিত সময় স্টেশন ছাড়তে পারেনি বেশ কয়েকটি ট্রেন। এতে প্ল্যাটফর্মে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে যাত্রীদের। রেল কর্তৃপক্ষ বলছে শিডিউল বিপর্যয় নয়, বৈরী আবহাওয়া, লোকোমোটিভ সংকট এবং নিরাপত্তাজনিত কারণে কিছু ট্রেন দেরিতে চলাচল করছে। ভোরে সদরঘাট লঞ্চ টার্মিনালে ঢাকামুখী মানুষের চাপ ছিল বেশি। দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটের যাত্রীবাহী লঞ্চ এসে পৌঁছায় ঘাটে। সংশ্লিষ্টরা বলছেন 2-1 দিনের মধ্যেই ফিরতি যাত্রা আরও বাড়বে। চেনা কর্মচাঞ্চল্যে ফিরবে রাজধানী। সড়কপথে নির্বিঘ্নেই কর্মস্থলে ফিরছেন নগরবাসী। এখন পর্যন্ত তেমন চাপ নেই সড়ক মহাসড়কে। ঢাকা টাঙ্গাইল, ঢাকা চট্টগ্রাম ও ঢাকা ময়মনসিংহ সহ অন্যান্য মহাসড়কে যানবাহনের সংখ্যা কিছুটা বাড়লেও কোথাও যানজট নেই। স্বস্তিতেই পরিবার পরিজন নিয়ে রাজধানী সহ কর্মস্থলে ফিরছে মানুষ। যান চলাচলে শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছে পুলিশ। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। এদিকে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাড়ছে যাত্রী চাপ, তবে নেই যানবাহনের দীর্ঘ সারি। ফিরতি যাত্রায় স্বস্তির কথাই জানিয়েছেন যাত্রীরা। দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে 16টি ফেরির পাশাপাশি যাত্রী পারাপারে রয়েছে 20টি লঞ্চ। সংবিধান সংশোধনের জন্য সংসদীয় কমিটিতে 5 জন সদস্য দেওয়ার বিষয়ে বিরোধী দলের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে সরকার, এমনটাই জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে ঝিনাইদহের শৈলকুপায় এক অনুষ্ঠানে তিনি বলেন, বিরোধী দলের থেকে নাম পাওয়া গেলে সংবিধান সংশোধনের জন্য জুলাই সনদের পথ ধরে এগোনো হবে। আইনমন্ত্রী কথা বলেন শিশু রামিসা হত্যাকাণ্ড নিয়েও। জানান, আদালতে আসামির সর্বোচ্চ সাজা প্রার্থনা করবে রাষ্ট্রপক্ষ।
যে তথ্য প্রমাণ রয়েছে তাতে প্রত্যাশা আসামির সর্বোচ্চ সাজা নিশ্চিত হবে। এ সময় মাদকের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বানও জানান আইনমন্ত্রী। চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর সন্ত্রাসীদের অভয়ারণ্য হতে দেবে না সরকার। পরিদর্শন শেষে এমনটাই বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সকালে জঙ্গল সলিমপুর এলাকার পরিদর্শনে যান তিনি। এ সময় মন্ত্রী বলেন, এই জায়গা ঘিরে সরকারের অনেক পরিকল্পনা রয়েছে। শিগগিরই সেখানে নতুন কারাগার নির্মাণের কাজ শুরু হবে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অবৈধ দখলদারদের তালিকা করা হয়েছে, তবে এখনই কাউকে উচ্ছেদ করা হবে না। যাচাই বাছাই করে প্রয়োজনে পুনর্বাসন করা হবে। জঙ্গল সলিমপুর রাষ্ট্রের মধ্যে দুর্বৃত্তের রাষ্ট্রে পরিণত হয়েছিল বলেও মন্তব্য করেন মন্ত্রী। বলেন, সরকার দায়িত্ব নেওয়ার 1 মাসের মধ্যেই সন্ত্রাসীদের অভয়ারণ্য ধ্বংস করে দেয়া হয়েছে। ঈদ উপলক্ষে অনলাইনে অর্থ হাতিয়ে নেওয়ার প্রতারক চক্রের দৌরাত্ম্য বেড়েছে। নানান অপকৌশলে ডিজিটাল অ্যাকাউন্টের দখল নিচ্ছে প্রতারকরা। পাশাপাশি সড়কে এআই ক্যামেরার নাম করে ভুয়া মামলার মেসেজও দেওয়া হচ্ছে। সরকারি সংস্থাগুলো বারবার সতর্ক করলেও সেসব পৌঁছাচ্ছে না প্রান্তিক মানুষের কাছে। বিশেষজ্ঞরা বলছেন, জনগণকে ডিজিটাল শিক্ষায় শিক্ষিত করতে হবে, পাশাপাশি প্রতারকদের শাস্তি নিশ্চিত করতে হবে। গভীর রাতে এভাবে ফোন করে দেখানো হয় গুপ্তধনের লোভ। সেই মহামূল্যবান সম্পদ পেতে পাঠাতে হবে টাকা। শর্ত, ব্যবহার করতে হবে অনলাইন মাধ্যম। কারো কারো কাছে ফোন আসে বিকাশ এজেন্টের ছদ্মবেশে। ছলচাতুরি করে হাতিয়ে নেয় গোপন পিন নম্বর। কারো কাছে চাওয়া হয় অ্যাকাউন্টের সাথে যুক্ত ব্যাংক কার্ডের তথ্য। এসব প্রতারণার চিত্র নজরে এসেছে কেন্দ্রীয় ব্যাংকেরও। জারি করা হয়েছে নতুন নিরাপত্তা নির্দেশনা। এতে বলা হয়েছে, মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের সাথে ব্যাংক কার্ড যুক্ত করতে হলে প্রথমবার সর্বোচ্চ 500 টাকার একটি টোকেন লেনদেন করতে হবে। তবে দুটি অ্যাকাউন্টের নাম হুবহু এক হলে সরাসরি কার্ড সংযুক্ত করা যাবে। ডিজিটাল লেনদেনে সতর্ক থাকতেও নির্দেশনা দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে। সম্প্রতি চালু হয়েছে এআই ভিত্তিক সড়ক আইনে মামলা কার্যক্রম। সেখানেও ফাঁদ পেতেছে অনলাইন প্রতারক চক্র। অনেকের কাছে পাঠানো হচ্ছে ভুয়া মামলার SMS। এ বিষয়েও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ পৃথক সতর্কবার্তা দিয়েছে। এতে বলা হয়, একটি অসাধু চক্র বিভিন্ন মোবাইল নম্বর থেকে বকেয়া জরিমানা পরিশোধের বার্তা পাঠাচ্ছে। সাধারণ মানুষকে এ ধরনের বার্তার লিঙ্কে ক্লিক না করা, ব্যক্তিগত তথ্য বা আর্থিক লেনদেন থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। কিন্তু এই সতর্কবার্তা আর নির্দেশনাতেই কি প্রতিকার মিলবে? প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, জনগণকে অনেক বেশি সচেতন আর ডিজিটাল শিক্ষায় শিক্ষিত করাই এসব প্রতারক চক্রের ফাঁদ থেকে মুক্তির প্রধান পথ। সেই সাথে দরকার প্রতারকদের কঠিন শাস্তির ব্যবস্থা। ডিজিটাল প্রতারক চক্রের ফাঁদে পড়ে অনেকেই নিঃস্ব হচ্ছেন। প্রযুক্তির উৎকর্ষের যুগে এই প্রতারক চক্রকে নির্মূলে এখনই শক্ত ডিজিটাল প্রতিরোধ ব্যবস্থা গড়ায় জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। পবিত্র হজ পালন শেষে দেশে ফিরছেন হজযাত্রীরা। হজ ফ্লাইটের আজ দ্বিতীয় দিন। আজ 14টি ফ্লাইটে 5,795 জন হাজি দেশে আসবেন। সকাল 10টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজকে